সমাজের আন্দোলন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্দোলন, সবাই কিন্তু এই যে আপনার নবম পে স্কেলের দাবিতে আন্দোলন, তাদের অনেকগুলো প্রোগ্রামে আমি গিয়েছি। আমি তো এলাকায় অনেক দোকান থাকতাম, খালি ফোন দিচ্ছে, ভাই আপনি একটু আইসা আমাদের সাথে একটু বক্তব্য দিয়ে দেন। বললাম ভাই আমি তো আপনার সাথে আছি, এখন তো এলাকায় আছি, যেতে পারিনি। শিক্ষকদের প্রাইমারি স্কুলের, হাই স্কুলের এমপিএ ভুক্ত, নন এমপিএ ভুক্ত, মাদ্রাসা শিক্ষকদের আমরা সব আন্দোলনের পাশে ছিলাম। এমনকি সরকারকে আমরা বুঝিয়েছি, আমরা বলেছি যে দেখেন আপনারা এইখানে ডক্টর ইউনূস থেকে শুরু করে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন মাহমুদ, তারপরে আপনার অন্যান্য উপদেষ্টা যারা আছে আসিফ নজরুল স্যার, তারা অনেকেই শিক্ষক। তারপর আর কেউ না বলি এই উপদেষ্টা পরিষদে এতগুলো শিক্ষক আছে, আপনারা তো বুঝেন যে একজন শিক্ষক এই সমাজকে কিভাবে বদলে দিতে পারে। তাহলে শিক্ষকদের মর্যাদা সেকেন্ড ক্লাস হয়, শিক্ষকরা কিভাবে ফার্স্ট ক্লাস নাগরিক তৈরি করবে। শিক্ষক বাংলাদেশে কতজন আছে, তার বেতন বৃদ্ধি করলে কয় টাকা দেয় হিসাব করে। শিক্ষা ক্ষেত্রে ইনভেস্ট করার এইটা লস না, এটা ভবিষ্যতের জন্য বিনিয়োগ। আপনারা শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করেন, তাদের মর্যাদা সমাজে একটা সম্মানজনক স্থানে অধিষ্ঠিত করতে হবে। তখন ছাত্র ছাত্রীরাও ওই ধরনের মানুষগুলো উদ্বুদ্ধ হবে। এইটা আমাদের জায়গা থেকে একটা প্রস্তাবনা। আমরা জানি না আমরা কতটুকু পাবো, আমরা হচ্ছে এটার জন্য আমরা একটা রাজনৈতিক দলের, একটা দেশকে বদলের কিছু মূল ফোকাস পয়েন্ট থাকে। আমরা ধরেছি এই জায়গাতে শিক্ষকদের মাধ্যমে শিক্ষা একটা নৈতিক মূল্যবোধের জাগরণের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে হবে। তাহলে তার আগে শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে, শিক্ষকদের কাছে যেন সবাই যায়। যেটা আগে ছিল কিছু উল্লেখযোগ্য শিক্ষক, যে সময় শিক্ষা প্রতিষ্ঠান অল্প ছিল, ছাত্ররা অল্প ছিল, সমস্ত শিক্ষক দেখবেন সিনিয়র বয়োমুরব্বী, শিক্ষকদের প্রতি এত একটা শ্রদ্ধা ছিল। কিন্তু ইদানিং কালে আসলে এইটা একটু নানান করে, কারণ স্কুলের রাজনৈতিক প্রভাব, কমিটি তো এসে বলছে যে শিক্ষকদের চেয়ে অযোগ্য লোক কমিটিতে, কাজে এই সমস্ত কারণে শিক্ষকরা অনেক ক্ষেত্রে মানসিক একটা কিছুটা অনেক জায়গায় যে যেখানে এই প্রবলেমটা আছে ভিন্নমন্যতায় থাকে। আমরা পড়াশোনা করে এই জায়গায় শিক্ষকতা করছে, আর আমার সভাপতি তার কথাবার্তা সাইজ ঠিক নেই, এটা কিন্তু বাস্তব। সেই জায়গা থেকে এখন এই সরকার কিন্তু একটা নিয়ম করেছে, অ্যাডহক কমিটিতে যদিও হজবরল আছে, একটা শিক্ষার বার দিয়ে দিয়েছে গ্রাজুয়েশন। অন্তত এইটা গ্রাজুয়েশনের নিচে কিন্তু কেউ কোনো আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে কমিটিতে থাকতে পারতেছে না। এবং আরেকটা বলেছে যে আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ থাকতে পারবে না। খুবই ভালো কাজ, রাজনীতি আমরা চাই না। তো সেই ক্ষেত্রে সামনে আস্তে পর্যাপ্ত পরিবর্তন হবে। এই শিক্ষার পাশাপাশি আমাদের আরেকটা বিষয় আমরা মনে করি যে এই দেশকে আগায় নিতে হলে স্বাস্থ্যের ব্যবস্থার দিকে আমাদের একটা নজর দিতে হবে। এখানে আপনারা যারাই আছেন, আমার মনে হয় এখানে এমন কেউ নাই যে চিকিৎসার জন্য ঢাকা যান না। তাহলে আপনি চাকরি করেন গলাচিপার হাই স্কুলে, একটা ইউনিয়নে, পটুয়াখালীতে, আপনার কেন ঢাকায় যাওয়া না? বরিশাল বিভাগে যদি সর্বোচ্চ মানসম্মত চিকিৎসাটা হতো তাহলে তো আপনার ঢাকায় যাওয়া লাগতো। আপনি যার হোটেলে থাকেন কিংবা আত্মীয়ের বাসায় থাকেন, সাথে দু একজন যায় হসপিটালে দৌড়াদৌড়ি, ওইখানে আত্মীয় ব্যাংকে চাকরি হলে খুব ভোগান্তি, তারপরে তো পয়সা পাতির খরচ আছে। এই সরকার আমাদের এই প্রস্তাবটা নিয়েছে, কারণ এখন যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বা প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান, উনি এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা আগে পিজি ছিল, বিএসএমএমইউ ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা বর্তমান নাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। এবং তার সাথে আলাপ করেছিলাম যে এই আপনার পিজির ভাইস চ্যান্সেলর মানে শুধু পিজির না, সারা বাংলাদেশের স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যেমনি ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো শুধুমাত্র ভাইস চ্যান্সেলর, সামগ্রিকভাবে রাষ্ট্র সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার একটা ভূমিকা থাকে। তো আপনি একটা ভূমিকা নেন, এই সরকার যেন 8টা বিভাগে 8টা মডেল হসপিটাল করে, ওইখানে আপনার একেবারে পরিপূর্ণ চিকিৎসা, আধুনিক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকবে। তাহলে হচ্ছে আমরা 8 বিভাগে অন্তত এই যে মানুষের চিকিৎসাটা বিভাগীয় পর্যায়ে অনেকখানি সমাপ্ত করতে পারবো। মানুষের আর্থিক, শারীরিক, মানসিক বিভিন্ন ধরনের ভোগান্তি কমবে।
তারপরে হচ্ছে যে বাংলাদেশকে বলা হয় একটা অধিক জনসংখ্যার দেশ। পৃথিবীতে এত ঘনবসতিপূর্ণ দেশ নেই। এই আপনার অনেকগুলো দেশে, বড় বড় দেশ, সেখানে এই ধরুন কাতারের কথা, কাতার আমাদের দেশে অনেক মানুষ চাকরি করে, মালয়েশিয়ার কথা, সিঙ্গাপুরের কথা, এসব উন্নত দেশ। অনেক দেশের জনসংখ্যা কোটির নিচে, 25 লাখ, 40 লাখ, 60 লাখ মানুষ বসবাস করে। আর সেখানে আমাদের দেশে আপনার এখন 18 কোটি প্লাস জনসংখ্যা, সবচেয়ে ঘনবসতিপূর্ণ জনসংখ্যার দেশ। ঘনবসতির এখানে যে জায়গায় এত মানে ঘনীভূত হয়ে লোকজন বাস করে, তো এখানে যদি আমরা একটা সুস্থ নাগরিক বা জেনারেশন গড়ে না তুলতে পারি, মানুষ যতটুকু আয় করে চিকিৎসা ব্যয় মেটা থেকে যদি তার সব শেষ হয়ে যায়, তাহলে এইখানে দারিদ্র থেকে মানুষের উত্তরণ সম্ভব নয়। সেই কারণে আমরা বলছি যে এই নাগরিকদের চিকিৎসা ব্যবস্থাটা রাষ্ট্রের করা দরকার, চিকিৎসাকে সার্বজনীন করতে হবে এবং শিক্ষাকেও সার্বজনীন করতে হবে। এটা আমরা অ্যাডভোকেসি করতেছি এবং তার অনেকখানি পূরণ হতে যাচ্ছে। অনেকের কাছে শুরুর দিকে মনে হবে ঠিক আছে হইলে ভালো, কিন্তু ততদিনে আমরা বাঁচি কিনা আমরা জানি না, মানে আমাদের অনেকের একটা ধারণা। কিন্তু আপনারা বাইসে থাকছে, আমরা অনেক কিছু করতেছি, সামনে অনেক কিছু করবো। এই দেশে আগে যে কেউ ভাবতে পারে না আওয়ামী লীগ বিএনপির দলের বাইরে কেউ প্রধানমন্ত্রী হবে। আমাদের দল যখন আমরা ঘোষণা করি, তখন আমরা দলের এই কর্মসূচি, 21 দফা কর্মসূচি আমরা বলেছি 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হতে পারবে না, কারণ রাষ্ট্রপ্রধান সবার। যখন তিনি রাষ্ট্রের দায়িত্বে বসবেন, দলীয় প্রধান একটা দলের প্রতিনিধিত্ব করে, দলীয় প্রধান থেকে যখন আপনি রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবেন, আপনার ওই পদ ছেড়ে দিবেন। এই যে আমরা আলাপ করছি, তখন অনেক কিছু বলতে পারে তাদের সাথে কয়েকজন লোক আছে তারা বলে এটা হবে, কিন্তু এটা এখন হতে যাচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় এই রাষ্ট্র সংস্কার অংশ হিসেবে এইগুলো সরকারের সিদ্ধান্ত যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হবে না, একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, এবং সর্বোচ্চ মেয়াদ প্রধানমন্ত্রী 10 বছর। তাহলে এখন একজন কৃষকের ছেলে, সাধারণ মানুষ, আমরা যখন চরমপন্থী উঠে এসেছি, আমাদের খুব বনেদি পরিবার, আমাদের জ্ঞাতি গোষ্ঠীতে এমপি মন্ত্রী নাই, আমরা দলের প্রধান হয়েছি। সামনে যদি সুযোগ থাকে দেশের প্রধান হতে পারে, যদি আল্লাহ কপাল লেগে। সবকিছু মানুষের প্রতিষ্ঠার পরে যে উপরওয়ালার একটা সিদ্ধান্ত থাকে। এই পর্যন্ত যে আসবো 7-8 বছরের রাজনীতিতে, এটা তো আমাদের কল্পনা ছিল না, আমাদের প্রচেষ্টা ছিল, আমাদের নিয়ত ছিল, আল্লাহ পাক বাকিটা সহায়তা করেছে, সেটা আপনাদের দোয়া ছিল। তাই আমরা আগামীতে আপনাদের কাছে এই মতবিনিময় সভার ডাকার কারণটা হচ্ছে যে আগামীতে আমরা চাই যে এই এলাকা থেকে আমি কিংবা আরেকজনের যেই জনপ্রতিনিধি হোক, আপনাদের শিক্ষকদের যেন একটা ঐক্যবদ্ধ ভূমিকা থাকে সমাজের পরিবর্তনে, এলাকার উন্নয়নের ক্ষেত্রে। আমি গতকালকে দৌলবাগি গিয়েছিলাম, আমি বলছি ওইখানে বক্তব্য যে আমরা চর বিশেষ চর্চা করছি, এর চেয়ে দৌলবাগির অবস্থা বেহাল। আমরা দৌলবাগি এখানে থাকলে তারা জানেন রাস্তাঘাটগুলো, যেটাকে এক প্রকার আমরা মহাসড়কের সাথে তুলনা করতে পারি, যে ওটা ইউনিয়নের মহাসড়ক, একটা মোটরসাইকেল ঠিকঠাক ভাবে চালাই দেওয়া সম্ভব না। এবং ওইখানে আলাদা কোনো যদি গর্ভবতী মহিলাকে হসপিটালে নেওয়া লাগে, মানে মহিলা এটা তো তার শারীরিক কষ্ট, তার চেয়ে ওই রোড দিয়ে তো চলা সম্ভবই না। তারপরে একটা মানুষ সড়ককে স্টপ করলো, অসুস্থ বোধ করলো, তাকে তো হেওয়া পার হয়ে বা অ্যাম্বুলেন্সে তোলার জন্য যেত, ওই রাস্তাতে বেগতিক অবস্থা। তাহলে এই এলাকার যারা জনপ্রতিনিধি, আমি খুব অবাক হইলাম যে চেয়ারম্যান তাদের জনগণের পক্ষে কাজ করে। এইটাও আমরা ফিল করবো না যে এই রাস্তাটা আমার কিছু করা দরকার নেই। সে পুরোকে আপনি পাকা করতে পারেন না, মাটির রাস্তাটাও ঠিকঠাক ভাবে করেন, ইটের সোলিং প্রতি বছর সরকার বরাদ্দ দেয়। এখন এই কাজগুলো করার জন্য তো সঠিক মানুষ লাগে, যারা জানে যে এই কাজটা এইভাবে করতে হয়, মুখের কাছে আবেদনটা দিতে হয়। এইভাবে এলাকার, এবং ওইখানে একটা ব্রিজ, গোলখালির সাথে সংযোগ ব্রিজ, মানে 3 ভাগের 2 ভাগ হয়ে, মানে মাথা এখন অসমাপ্ত ওই অবস্থায় রয়েছে। নিচের পাইলিং যে করছে অলরেডি, সেগুলো পূরণ হয়ে যাচ্ছে, কিন্তু কাজ সমাপ্ত হয়। এই যে আমি আপনাকে দেখলাম একটা দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা প্রশাসনের করে দিচ্ছে, সেখানে সাংবাদিক, শিক্ষক, ইমাম প্রতিনিধি আছে। তো এই যে সরকারের বিভিন্ন কমিটি চায় টিচারদেরকে, সুশীল সমাজকে অন্তর্ভুক্ত করে, যে তাদের সমন্বয়ে এলাকায় যেন একটা নজরদারি থাকে। তো আমরা চাই যে আপনাদের স্কুলের শিক্ষার কার্যক্রমের পাশাপাশি সমাজের সংস্কার,
সমাজের পরিবর্তন, সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপনাদের শিক্ষকদের যেন একটা ভূমিকা থাকে। আপনাদের মর্যাদাকে আপনাদের ঐক্যবদ্ধ থেকে সবার উপরে রাখতে হবে। এখানে আমাদের ছোট ভাই একজন বলছেন এখন অনেক জায়গায় অমুকে ফেসিবাদের দোষের। আমার এটা খারাপ লাগছে যে প্রাইমারি স্কুলের একজন শিক্ষক, একটা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে মহিলা মানুষ, সে বলে যে যার কথা বলছে এটা বলতে চাই, এগুলো বললে মানুষ ভাববে যে বিরুদ্ধে বলতেছে। একটা মানুষ তাদের কর্মকাণ্ড আমি জানি, অত বেশি ভালো লোক না, মহিলা মানুষ তাদেরকে দেওয়া মানে এটা নিয়ে সব শিক্ষকদের এগুলো কিন্তু প্রতিবাদ করা হয়। সে আপনাদের কলিগ, সে শিক্ষক সম্পর্কে মহিলা মানুষ তাকে স্কুলে দায়িত্ব দিচ্ছেন, সে তো ওখানে চাকরি নিয়েছে তার মেধা দিয়ে, ওখানে পড়িয়েছে, এখন পড়াবে, সরকার পরিবর্তন স্কুলে যেতে পারবে না। তার যদি অতীতে কোনো ভুল থাকে সেটা আপনারা একটা ভর্সনা করতে পারেন যে আপনি আগে করেছেন, এগুলো সামনে আর করে দেন। সর্বোচ্চ